ব্যবস্থাপনা পরিচালক বিসিএল গ্রুপ। আমার ডান দিকে বসে আছেন কেএমএসএস এর উপনির্বাহী পরিচালক ডিএমএসএস এবং পরিচালক কেএমএসএস। আমার বাইরে আছেন ডিডি উপপরিচালক আইন ও লিগ্যালিটি বিভাগ। তার সর্ববামে আছেন উপপরিচালক বিসিএল অ্যাডমিনিস্ট্রেশন বিসিএল গ্রুপ। এই সংবাদ সম্মেলনে আমার লিখিত বক্তব্য আমি পেশ করছি। আমি সকলকে শান্ত থেকে প্রতিটি শব্দ শোনার জন্য অনুরোধ করছি। উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সরওয়ার মোহাম্মদ, অতিরিক্ত ব্যবস্থা পরিচালক বিসিএল গ্রুপের পক্ষে গতকাল জেলা প্রশাসন কর্তৃক মামলায় বিচারাধীন থাকা অবস্থায় নিষ্কৃত জায়গায় পরিচালিত উচ্ছেদ অভিযান বিষয়ে উল্লিখিত তথ্য উপস্থাপন করছি। বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড 38 একর জায়গার উপর অবস্থিত। তন্মধ্যে আনুমানিক 0.50 একর জমি টিএমএসএস কর্তৃক সরকার অধিগৃহীত 0.93 শতক জমির মধ্যে অবস্থিত। মূল উদ্যোক্তা টিএমএসএস এর জমি হতে এভাবেই পাওয়া গেছে: বগুড়া সদর উপজেলাধীন বাঘপাড়া, মহিষবাতান ও গোকুল মৌজাস্থ সরকারি সম্পত্তি টিএমএসএস কর্তৃক দীর্ঘমেয়াদী লিজ গ্রহণ করা আছে। প্রায় 30 বছর যাবৎ এই জমি ভোগ দখল করতে আসছে টিএমএসএস। 30 বছর পূর্বের গৃহীত সরকারি সম্পত্তির সহিত 4 বছর আগের তুরাগ নদীর রেফারেন্স কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। জেলা প্রশাসক কর্তৃক লিজ প্রদান করা হলেও কবিলতনামা প্রদান না করায় সংস্থা তথা টিএমএসএস হতে একটি মামলা করা হয় 2009 সালে। সংস্থার পক্ষে ডিগ্রি লাভ করা হয়। আইনি প্রক্রিয়া থাকায় বিষয়বস্তুটিকে ফেব্রিকেট বলে আখ্যা দেওয়াটা অনির্মিত এবং অধিকার খর্বের শামিল। উক্ত সম্পত্তির কিছু অংশ বিসিএল একটি সম্ভাবনাময় গ্লাস ফ্যাক্টরির স্থাপনের নিমিত্তে শেড ও ভারী অংশ যন্ত্রাংশ স্থাপন করে। ফ্যাক্টরি সংস্থা করার পূর্বে প্ল্যান পাস, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র প্রভৃতি গ্রহণ করে ফ্যাক্টরি কার্যক্রম চলমান থাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি শেডের কিছু অংশ নদীর জায়গা হিসেবে চিহ্নিত করে। উক্ত পরিমাপের সূত্র ধরে বগুড়া জেলা প্রশাসন গত 2/2/2025 তারিখে একটি উচ্ছেদ নোটিশ জারি করে। উক্ত নোটিশের প্রেক্ষিতে টিএমএসএস পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট 3 জন জেলা প্রশাসক কর্তৃক স্থাপনা করার অনুমতিপত্র সংযুক্ত করে দেশের স্বার্থ বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন জানায় এবং টিএমএসএস এর লিগ্যাল বিভাগ কর্তৃক উক্ত নোটিশের কার্যকারিতা অধর্তব্য ঘোষণা চেয়ে বগুড়ার প্রথম যুগ্ম জজ জেলা আদালতে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে নিষেধাজ্ঞা বাতিল হলেও বাদীপক্ষ হতে জেলা দলের আদালতে মিস আপিল মোকদ্দমা দাখিল করলে বর্তমানে বগুড়া জেলা আদালতে সেটা বিচারাধীন অবস্থায় আছে। জেলা প্রশাসক বিচারাধীন আপিল মামলা নোটিশ প্রাপ্ত সত্ত্বেও পূর্ব নোটিশ ছাড়াই এবং আদালতের সিদ্ধান্তের প্রতি তোয়াক্কা না করে শেড স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই শেডের ভিতরে থাকা ভারী ভারী যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলায় বিচারাধীন থাকা অবস্থায় একতরফা জরিপের মাধ্যমে সীমানা চিহ্নিত করায় জেলা প্রশাসনের স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত অনাপত্তিপত্র পূর্বের মামলার রায় বহাল থাকা সত্ত্বেও বিষয়টি বিবেচনা না করে উচ্ছেদ অভিযান নিয়ে সচেতন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অত্যাধুনিক ফ্যাক্টরি একতরফা ভাবে উচ্ছেদ ঘটনা নিশ্চিত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। উচ্ছেদ শুরু হলে বিসিএল গ্রুপের বিভিন্ন কর্মকর্তাকে উক্ত ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় প্রয়োজনীয় নির্দেশনার অভাবে সিদ্ধান্তহীনতার দরুন বহু ক্ষয়ক্ষতি বৃদ্ধি হয়েছে, যা উচ্ছেদ অভিযান শেষে আমরা দেখতে পাই। বিদেশ হতে আমদানিকৃত মেশিনারিজ কন্টেনার সমূহ ফ্যাক্টরি ইয়ার্ডে রাখা ছিল, যা অস্থায়ী হওয়া সত্ত্বেও ভেঙে ফেলা হয়েছে। তাই আমাদেরকে জানালে খুব সহজেই আমরা সরাতে পারতাম।
জেলা প্রশাসক মহোদয় গতকাল যে বিষয়টি বলেছেন তার একটি হচ্ছে যে আপনারা প্রায় 17 একর জমি আপনাদের দখলে আছে, এইটা আসলে কতটুকু সত্য এইটা একটু জানতে চাই। আর এর পাশাপাশি যেটি ঘটেছে, আপনি একটু আগেও আপনার বক্তব্যে বলছিলেন যে লিজের যে বিষয়টি, যে বরাদ্দের যে বিষয়টি, আপনি বলছিলেন যে 30 বছর ধরে আপনারা লিজ নিয়ে রেখেছেন বা এগুলো টিএমএসএস এর নামে লিজ আছে, লিজ পরবর্তীতে কবুলিয়তনামা না দেওয়ার কারণে আপনারা মামলা করেছেন 2009 সালে। জেলা প্রশাসন কিন্তু বলেছেন যে 94-95 সাল থেকে টিএমএসএস দখল প্রক্রিয়া শুরু করেছে। এই বিষয়গুলোর একটু আপনাদের যে ব্যাখ্যা বা আইনি যে বিষয়গুলো আছে এগুলো একটু জানতে চাই। আমাদের এই এলাকায় কতটুকু জমি আছে এটা যদিও আমরা সঠিকভাবে বলতে না পারলেও আনুমানিক আমরা প্রায় 3000 একরের মতো জমি আছে, এটা আমরা জানাতে চাই। যে আমি নজিবুর রহমান, উপপরিচালক ভূমি এবং আইন বিভাগ, টিএমএসএস। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের বিরুদ্ধে যে একাধিক বার এখানে অভিযোগ নিয়ে আসা হয়েছিল, সর্বশেষ কিন্তু আমরা আমাদের দুর্নীতি দমন কমিশন থেকেও এই এলাকার প্রত্যেকটা স্থাপনা এটা পরিমাপ করা হয়েছে। শুধু দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এখানে জেলা প্রশাসনের প্রতিনিধি ছিল, সড়ক জনপদের প্রতিনিধি ছিল, তারপরে হাইওয়ের প্রতিনিধি ছিল, সবাই মিলে পরিমাপ করছে। কিন্তু একটা স্থাপনাও কিন্তু আমাদের নদীর জায়গার মধ্যে আছে, এটা কিন্তু প্রমাণিত হয়নি। এটা রিপোর্টও আছে, আমার মনে হয় যে এটা দুর্নীতি দমন কমিশন থেকে একটা রিপোর্টও গিয়েছে জেলা প্রশাসনে। নদীটাকে আপনার বেশি প্রেফার করছিলেন দখল করতে সুবিধা হবে, এটা কেন নদীর পাশ, নদীকে ঘুরায় আপনি ইকো পার্ক করছেন, এগুলো কেন আপনারা কেন আপনাকে মনে করেন যে এই সাম্রাজ্য মতন করে গড়ে তুলবেন, যে আপনারা বগুড়া শহরে সকল লোককে আপনার হলো আপনাদের অধীনে আপনাদের ইয়েতে রাখার চেষ্টা করছেন, এত সম্পত্তি আপনাদের, তাও আপনাদের মন ধরে না, আপনারা অন্যভাবে করতেন, আপনার নদীর উপরে কেন করতেন? বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রি যেগুলি আছে সেই সকল ইন্ডাস্ট্রিগুলি নদীর চারিপাশে আসলে তৈরি হয়, কারণ অনেক বিষয়গুলি থাকে, বিশেষ করে মালামাল আনা নেওয়া, আপনার র মেটেরিয়াল আনা নেওয়া। 10-3-25 পানি উন্নয়ন বোর্ড আপনাদেরকে এবং বগুড়া পৌরসভাকে একটা চিঠি ইস্যু করেছে, সেই চিঠিটি আমার কাছে আছে এবং করতোয়া পানি নিয়ে যে রিপোর্ট আমি এর আগে করেছিলাম, সেই রিপোর্টে আমার নিউজে এই রিপোর্টটা সম্পর্ক ছিল। আর সেখানে স্পষ্টভাবে পানি উন্নয়ন বোর্ড বলছে আপনারা সেখানে ময়লা আপনারা করতোয়ার পানি দূষিত করছেন, এবং আপনি আমি বা আমার সাধারণ মানুষ হিসেবে এই বুঝিবা জানি যে নদীর আশপাশ দিয়ে এখন পানির যে গন্ধ, এটা মানে ঘেঁষা যায় না বা দাঁড়ানো যায় না। 1993-94 সাল থেকে এটা আমাদের দীর্ঘমেয়াদী লিজ গ্রহণ করা আছে। আপনারা ডিসি মহোদয়ের কাছেও এই লিজের কাগজগুলো আছে, আমাদের কাছেও আছে। লিজ গ্রহণের পরে আমরা আবেদন করি এটা কবুলতনামা সম্পাদনের জন্য। আপনারা জানেন যে লিজের পরিপূর্ণতা আসে কবুলতনামা সম্পাদনের মাধ্যমে। এই জায়গাতে ঘাটতি থাকার কারণে আমরা আবেদন করেছিলাম কবুলতনামা দেওয়ার জন্য। যখন আমাদের কবুলতনামা না দেয় তখন আমরা 2007 সালে একটা মামলা করি, যে মামলার রায় 2009 সালে আমরা মামলার রায় পেয়েছি, এবং এই রায়ের ভিত্তিতে কিন্তু জেলা প্রশাসক মহোদয় কিন্তু বলেছেন যে ওই রায়ের বিরুদ্ধে তারা আপিলে গেছে, কিন্তু আপিলটা কিন্তু নিষ্পত্তি হয়নি এবং নিচের রায়কে স্টে করা হয়নি, কিন্তু এখনো রায় কিন্তু বহাল আছে। এই বহাল থাকা অবস্থায় কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। ওকে ভাই, আমি অবৈধ দখলে না, আমরা বৈধভাবে দখলে আছি, বৈধভাবে দখলে আছি। এটা কিন্তু আমরা বলেছি 1994 সালের কথা, তখন আইনে ছিল এবং মন্ত্রণালয়ের অনুমোদন আছে, ভূমি মন্ত্রণালয়। এখন যেটা জেলা প্রশাসক মহোদয় বলেছেন সেটা 4 বছর আগেকার রায়ের বিষয়টা বলেছেন। এরা তো হয়ে আছে 94 সালে, আমরা তো বাতিল করা লাগবে তাহলে। একটু অনুরোধ করবো আমার নাম শাহী, আমি চ্যানেল 24 কাজ করি। আমার
দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন লিখে নিতে হবে আপনাকে এবং দুইটারই আলাদা আলাদা উত্তর দিতে হবে। আপনি জমি লিজ নিয়েছেন, ভালো কথা। আমরা যখন নদীর পাড়ে কোনো নিউজ করতে চাই, মনে হয় একটা ক্যান্টনমেন্ট অতিক্রম করে আমরা সেই জায়গায় যাচ্ছি, এটা কাই আমরা কখনো নদীর পাড়ে যেতে পারি না। আমরা যখনই নদীর পাড়ে যেতে যাই আপনাদের 50টা অকিটকি কাজ করে। আমার প্রশ্ন শেষ হয়নি এখন, প্লিজ। আমি যখন খবর পেয়েছিলাম যে বাগোপাড়া আপনাদের যে জায়গাটা এখন পূরণ হচ্ছে সেই জায়গাতে পৌরসভার বজ্র ফালানো হচ্ছে, এটা 100% সত্য, দিবালোকের মতো সত্য। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে ওই জায়গায় নদী আছে, শুধু আপনারা জানেন না, ঠিক আছে? আমি ওই বিষয়টা যখন ওখানে পূরণকৃত ছবি করতে গেছিলাম তখন আমি একটা ক্যান্টনমেন্ট অতিক্রম করে আমাকে যেতে হয়েছে। আমি এখান থেকে রানা ভাইকে ইন্ডিয়াতে ফোন করেছি, তারপরে আরো কয়েকজনকে ফোন করে তারপরে আমাদের সেখানে যেতে হয়েছে। আমরা একজন সাংবাদিক, আমরা বগুড়ায় কাজ করি বগুড়ার ডেভেলপমেন্টের জন্য। আমরা নিজেদের এই বগুড়াকে আমরা ভালোবাসি। বগুড়াতে কোনো কর্মকর্তা বাইরে থেকে যখন আসে তাদেরকে আমরা চেপে ধরি যে আমাদের এই উন্নয়ন কবে হবে। বগুড়ার মানুষের জন্য আপনারা অনেক কিছু করেছেন, বাট এটা এমন একটা বিষয় যে আপনারা 1000 মানুষের পা কেটে নিয়ে 10 জনকে আপনারা ঠ্যাং লেগে দিয়েছেন। আপনাদের এখানকার আচরণ কিন্তু এরকম। কিন্তু আমরা সাংবাদিকরা যাবো আপনাদের এত ভয় কিসের জন্য? আমরা যখন আসবো তখন আরেক সাংবাদিককে কেন ফোন করবেন আপনারা? আপনি বলছেন যে জেলা প্রশাসক বলছে যে এত জায়গা আপনারা অবৈধভাবে দখল করেছেন। আমি যখন সাংবাদিকতায় জয়েন করি প্রথম আমি নিউজ করতে যাই যে করতোয়া নদী কার কার আন্ডারে দখলে আছে। প্রথম আমি জেলা প্রশাসকের কাছে তথ্য অধিকার আইনে দরখাস্ত করেছি। সেই জায়গাতে একাধিক জায়গায় লেখা আছে যে টিএমএসএস জায়গা দখল করে আছে। আপনারা একটু তো করেন তো, কারণ আপনারা জানেন আপনারা দখলে আছেন। আপনারা দখলে নদীকে আপনারা আইন মতো, এখানে কিন্তু একবারের জন্য আপনারা কিন্তু বলছেন না। উনি বলছেন, জেলা প্রশাসক মহোদয় বলছেন যে এই মুহূর্তে ইনজাংশন নাই, তার জন্য তারা উচ্ছেদ অভিযান চালাইছেন। আপনি বলছেন মামলা চলমান আছে। মামলা যদি 150 বছর চলমান থাকে, বগুড়ায় কি আর এই করতোয়ার অস্তিত্ব থাকবে? এখন করতোয়ার কি অস্তিত্ব আছে, কি অবস্থায় আছে বলেন তো? করতোয়া এখন কোন অবস্থানে আছে? করতোয়া তো এই অবস্থানে থাকার কথা না। আপনাদের সকল স্থাপনা আপনারা করতোয়াকে কেন্দ্র করে করেছেন। আপনারা কি বলছেন যে নদীতে আমরা এই পরিবেশ পাই। এই বিসিএল এর প্রথম থেকে জন্ম থেকে বিসিএল এর বিরুদ্ধে অভিযোগ, বিসিএল এর বজ্র সরাসরি করতোয়াতে ফেলা হয় এবং করতোয়া ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার মানুষ হাজার বার এখানে মানববন্ধন করেছে, কখনোই বিসিএল এগুলো কাজই নেই। কখনো তারা কিছু মানুষকে ম্যানেজ করে এই দৃষ্টি পরিচালনা করার চেষ্টা করে। যখন এই মুহূর্তে যখন সরকার যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, আপনারা এখানে কিন্তু স্পষ্ট করে বলেন নিজেকে অবৈধ। আপনি শুধু বলছেন যে মামলা চলমান অবস্থা, এটা করা যাবে না। আমরা মনে করছি জেসির যদি এই বক্তব্য যদি সত্যি না হয় তাহলে আপনি আইনগত ব্যবস্থা নেন নির্দিষ্টের জন্য, বা আপনারা কেন আইনগত ব্যবস্থা নিচ্ছেন না? আর প্রশ্ন ছিল প্রথম অবস্থায় যে নদীর পাড়ে উনি যেতে বিভিন্ন বাধা বা আমাদের এরিয়ার সম্মুখীন হয়েছে। যদি এটা হয়ে থাকে এটার জন্য আমরা দুঃখিত। এটা অবশ্যই আমরা আমাদের নলেজে আসলো, এটা প্রথম। আমরা এই বিষয়টা অবশ্যই দেখব। 2 নম্বর বিষয়, নদীর পাড়ে আমাদের স্থাপনা বিষয় বলা হয়েছে। আসলে নদীর পাড়ে আমাদের অবৈধ কোন স্থাপনা না, এটা কয়েকবার পরিমাপ হয়েছে। এটা আপনাদের উপস্থিতিতেও পরিমাপ হয়েছে। আমাদের আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলো সব আমাদের নিজস্ব জায়গায় আছে, নদীর জায়গায় এই স্থাপনাগুলো নাই। একটা মামলার রায় আমরা পেয়েছি, যেটা জেলা প্রশাসক মহোদয় মহামান্য হাইকোর্টে আপিল করেছেন, সেটা চলমান আছে। এটা কিন্তু জেলা প্রশাসক কর্তৃক আপিল করা হয়েছে। আমরা কিন্তু নিচের কোর্টে রায় পাইছি, এটার কথা আমরা বলছি এই ইয়াতে। আর যেটা আমাদের নোটিশ করা হয়েছিল উচ্ছেদের জন্য ফেব্রুয়ারি মাসে, এই নোটিশটার প্রেক্ষিতে আমরা একটা মামলা করেছিলাম, যেটাতে আমরা ইনজাংশন পেয়েছিলাম। এই ইনজাংশন পরবর্তীতে বাতিল হয়ে গেলে এটার বিরুদ্ধে আমরা মাননীয় জেলা জজ আদালতে আমরা আপিল মামলা করেছি এবং এই আপিল মামলা আমাদের গতকালকে অ্যাডমিশন হিয়ারিং ছিল। অ্যাডমিশন হিয়ারিং এ এটা গ্রহণ করা হয়েছে এবং গতকালকে এটা নোটিশ পেয়েছেন জেলা প্রশাসক মহোদয়। এই নোটিশ পরবর্তী কিন্তু এই উচ্ছেদ অভিযান, এটাকে আমরা বলেছি যে আপনি নোটিশ পাওয়া পর কোর্টের যে বিষয়গুলো ছিল এখানে প্লি করা, সেটা না করে এটা সরাসরি উচ্ছেদে গেলে, তো পরবর্তীতে যদি এই মামলাটা শুনানি হয় এবং আমাদের ইনজাংশন যদি বহাল থাকে, তাহলে কি এই জিনিসটা আবার ফেরত আসবে উচ্ছেদটা? এটা কিন্তু আমরা এটা প্রশ্ন রেখে দিলাম আপনাদের কাছেও। লাস্ট ফ্যাক্টরি প্রথম সেটের 70% যেখানে খুঁটিও আছে, তো সেই পোর্শনে ভাঙা হয়েছে। তো
তারপর আপনারা কেন বলছেন যে আপনাদের বারবার আপনাদেরকে বলা হয় কিন্তু আপনারা অবগত না? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আমার, যে আগে করতোয়া নদী একবারে কর্নারে ইউটার্ন যেখানে নিয়েছে সেখানে পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আপনাদের টিএমএসএস এর সম্মানিত নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন। সেখানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছিল যে করতোয়া নদীর ভিতর আপনারা নিজেদের কোনো বর্জ্য ফেলাবেন না, পৌরসভার বর্জ্য ফেলানো থেকে বিরত রাখবেন। সেটা আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সে লিখিত কপি আমার কাছে আছে। তারপরেও যে আমরা আমাদের যে দেখেছি দিনের পর দিন যে আপনারা সেখানে বর্জ্য ফেলে আজকে যদি আমরা সংবাদক্রমে যাই তো ওখানে করতোয়া ইউটার্নটা ঢেকে ফেলা হয়েছে, এটা কালকে আমরা দেখেছি। তো এটা কেন? আর দ্বিতীয়ত, এটা আজকের না, নদীর জায়গা কোনদিন দীর্ঘমেয়াদী লিজ প্রশাসন দিতে পারে না। এটা হাইকোর্টের অবজারভেশন। 2014 সালে যে হাইকোর্টে দিয়েছে রায় দিয়েছে তাতে নদীর জায়গা দীর্ঘমেয়াদী লিজ দিতে পারে। আর আপনারা বারবার একটা জিনিস ফোকাস করার চেষ্টা করেন এবং মিডিয়া কর্মীদের বিভ্রান্ত করা যায় যে আপনি নদীর জায়গা দীর্ঘমেয়াদী লিজ নিয়েছেন 99 বছর জন্য। তো নদীর জায়গা আপনার দীর্ঘমেয়াদী লিজও যদি আমি ধরে নিলাম যে তর্কের যুক্তিতে আপনি নিয়েছেন, প্রশাসন কি ইচ্ছা করে সে লিজ বাতিল করতে পারে কিনা? প্রশাসনের সে এখতিয়ার আছে না। লিখিত জায়গায় আপনারা ভবন নির্মাণ করতে পারেন কিনা? এই পরিমাপের কোথাও আমাদের কোনো স্বাক্ষর নাই। আপনারা অবৈধভাবে দখল আছেন, মামলা করেননি কেন? এটা একটা প্রশ্ন। আর বললেন যে কষ্ট পেয়েছি বললেন যে জেলা প্রশাসক মহোদয় ভেঙে দিয়েছেন, মানে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে ভেঙে দিয়েছেন, ঠিক আছে। তাহলে কি বিচারক যে বিচার করেন, তাহলে যিনি ফাঁসি হয় যাবজ্জীবন হয়, তাহলে কি কষ্ট পাওয়ার এটা কোনো সুযোগ আছে আইনগত ভাবে? এ কথা বলার কি কোনো সুযোগ আছে যে আমি কষ্ট পেয়েছি? বিচারক বিচার করবেন, সাংবিধানিক পোস্টে আছেন, সরকারি পোস্টে আছেন, এটাই স্বাভাবিক। আমি কিন্তু আইনগত ভাবে বলি আপনাদের ওই সাংবাদিক আপনি বহু রিপোর্ট করেছি আমি সহ, আমার মনে হয় কারো বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেই। কেন নেননি? বরঞ্চ ডাকা হয়েছে যে আসেন, এটা কেন? এদেশের সাংবাদিকদের বিরুদ্ধে কয়টা আইনগত ব্যবস্থা কে নিয়েছে? ধন্যবাদ সবাইকে।